চট্টগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে দুই ছেলে গুলিবিদ্ধ। ময়মনসিংহে ছাত্রদল নেতার টর্চার সেলে নির্যাতনের ভয়াবহ চিত্র। নারায়ণগঞ্জ গাইবান্ধায় সড়কে ঝরল 4 প্রাণ, আহত 13। ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে 5 জনকে। দ্রুত গতির ট্রাকই দুর্ঘটনার কারণ। যার হাতে ক্ষমতা তারই নজর পড়ে সিলেটের পর্যটন অঞ্চলে। প্রশাসনের বিরুদ্ধে লুটপাটে সহায়তার অভিযোগ, নিয়মিত অভিযানের দাবি পরিবেশ অধিদপ্তর। স্বাগত। এখন জনপদে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। চট্টগ্রামের লোহাগাড়ায় ইউপি সদস্য রফিক উদ্দিন ও তার 2 ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত 3 জনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সদস্য রফিক উদ্দিন প্রতিদিনের মতো সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার চিৎকারে 2 ছেলে এগিয়ে গেলে তাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে 3 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রফিকের ছেলে ও স্বজনদের দাবি, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নেমে আসে বিপদ। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি স্বজনদের। গুলি লাগা অবস্থা, আমার ছোট ভাই মাটিতে পড়ে আছে, আমার আব্বা কি বউ মাটিতে পড়ে আছে। আমি যখন সামনে আগাইছি, আগানোর সাথে সাথে আমাকে কি তো সরাসরি গুলি করছে। অন্যের প্রতিবাদ করে, সন্ত্রাসী বিরোধী প্রতিবাদ করে। এই জন্য আমার ভাইকে রাতে আসার সময় দিনেও মারতে চাইছিল, মারতে পারে নাই। আজ রাতে আসার সময় আমার ভাইকে মারার জন্য মার্ডার করছিল। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। সবাই জানে ওরা সন্ত্রাস, ওটা একটু আতঙ্কের নাম। তহিদের ছোট ভাই তারেক, সবাই একটু আতঙ্ক, ওরা সবাই জানে। এলাকার মানুষ ভয়ে কোনো কথা বলতে পারে না। বাজারের সভাপতি সন্ত্রাসী, তুমি কোনো বিচার করতে না। এরা চাঁদাবাজি করে, ওই আমার মামাকে বলে মেম্বারকে, উনি ওই প্রতিবাদ করতে যায়, ওনার উপর হামলাটা করছেন। এর আগে ঘটনার পরপর স্থানীয়রা জানিয়েছিলেন ডাকাতির উদ্দেশ্যে এই হামলা হয়ে থাকতে পারে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ময়মনসিংহের তারাকান্দার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন গ্রেপ্তার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজের মৎস্য খামারের একটি ছোট্ট ঘরকে বানিয়েছিলেন টর্চার সেল। সম্প্রতি সেখানে স্থানীয় 3 বাসিন্দাকে আটকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এছাড়া আছে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও। এসব ঘটনা প্রকাশ্যে আসলে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় জিএসকে। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা খন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 2টি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটি ঘরে 2 জন লোকের, একজন দাঁড়িয়ে, একজন বসে আছেন মাটিতে। স্পিকারে গান বাজছে আর হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজে মারধর করছে, আবার ধরে আনা একজনকে দিয়ে আরেকজনকে মারধর করাচ্ছে। হাত জোর করে অনুনয় বিনয় করেও নির্যাতন থেকে রেহাই মিলছে না। এছাড়া তার টিকটক আইডিতেও রয়েছে অস্ত্রের মহড়ার অসংখ্য ভিডিও। তোমার খারাপ আচরণের পরেও আমি চুপচাপ বসে আছি, এর মানে বুঝা নিও তুমি ডেঞ্জার জোনে আছো। আমার পাশে যে টিনের ঘরটি রয়েছে, এই ঘরেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে ছাত্রদল নেতা জিএস মারধর করত এবং অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এখানে স্ট্যাম্পে সই রাখা হতো। বিভিন্ন অঙ্কের টাকা বসিয়ে তাদেরকে পরবর্তীতে সেই টাকা আদায় করত এবং কেউ সেই টাকা দিতে না চাইলে তাদেরকে এই ঘরে ধরে এনেই মারধর করত বলে অভিযোগ রয়েছে। টর্চার সেলে নির্যাতনের শিকার দিনমজুর 2 যুবক রয়েছেন আতঙ্কে। এখনো তারা করে ফিরছে সেই ভয়াবহ নির্যাতনের ট্রমা। আমার কাছে টাকা চাইছে,
দেই না দেখা বলছি না দেখা মারধর করছে, অনেক টর্চার করছে। আমরারই বায়ানচারি শুরু বায়ানচারি আমরারে মারাইছে, আমরারে ভিডিও করে এগুলা ছাড়ছে। এদিকে স্থানীয় মাঝিয়ালি বাজারে মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা হিজবুল আলম জিএস। বাজারের প্রতিটি দোকানেই চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এছাড়া বন্ধ দোকান খোলায় করা হয় মারধরও। আছে প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসার অভিযোগও। ওইখানে দোকানদারি করলে চাঁদা দেওয়া দোকানদারি করতে হইব। আমি কিছু না ভাই, আমি তো 5,000 টাকা আমার দেওয়ার মতো সমর্থন আমি দিতে পারতাম না, এক কথাই শেষ। সে হচ্ছে এসে আমার উপর অতর্কিত হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার এখানে আঘাত করে। এখানে আমি মেডিকেলে তারাকান্দা হাসপাতালে চিকিৎসা নেই এবং 3টা শিলাই আমার লাগে। পোলাবান্ডে টর্চারিং করতো, টর্চারিং করে পরে মনে করেন যে আপনার তারা টাকা দাবি করতো, 50,000 60,000 করে টাকা দাবি করতো। মানুষে অত্যাচার করে, এলাকাবাসী একেবারে অতিষ্ঠ। বিষয়টি জানাজানি হলে সোমবার জিএসের টর্চার সেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারধরে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 2 সহযোগী সহ ছাত্রদল নেতা জিএসকে। এছাড়া টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এই মামলায় আমরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করি, পরবর্তীতে জিএসকেও আমরা অ্যারেস্ট করি। এই ঘটনার সত্যতা যে স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য পেয়েছি বা শুনেছি এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ সময় ঘটনায় আহত হন আরও 13 জন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের 2,500-এর তালতলা মোড়ে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় 2 জন, আহত হয় আরও 5 জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপা ইজি বাইকের 2 যাত্রী নিহত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের খুলশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইজি বাইকটি গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিল। খুলশি এলাকায় পৌঁছালে ইজি বাইকের একটি চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। যার হাতে ক্ষমতা তারই নজর পড়ে সিলেটের পর্যটন অঞ্চলে। যাতে অবাধে হরিলুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা, এমনকি পরিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং থেকেও গত কয়েক মাসে লুট হয়েছে শত কোটি টাকার পাথর ও খনিজ সম্পদ। প্রশাসনের বিরুদ্ধে লুটপাটের সহায়তার অভিযোগ করছে স্থানীয়রা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরেফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকুদের কোরাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনির। বিলীন হয়েছে সবুজ পাহাড়ের বুক। সব মিলিয়ে প্রকৃতি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। স্থানীয়রা বলছেন, সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা তিনি ভক্ষণ করছেন প্রকৃতি প্রদত্ত এসব সম্পদ। রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাবানরাই আড়ালে থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের ইন্ধনেই প্রশাসনিক সহযোগিতায় ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক লীলাভূমি। প্রকৃতি নষ্ট হচ্ছে এবং সিলেটের যে সুনাম যেগুলো সেগুলোর জন্য ক্ষুণ্ণ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এবং প্রশাসনিক বল খাটিয়ে এখানে লুটপাট চলতেছে। 24 ঘন্টা পাথর চুরি হয়েছে এবং তাদের সাথে জড়িত কারা, বর্তমান যারা রাজনৈতিক দল তথাকথিত এবং প্রশাসন। সাদা পাথরের ধ্বংসের শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন, কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন।
পরিবেশ অধিদপ্তরের দাবি, অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয়। আর সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি পর্যটন রক্ষায় জেলা ও বিভাগ সহ মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কথা জানালেন তারা। ওইখানে নিয়মিত মামলাও করতেছি, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে, ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে, সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। সো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে, তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা এখন সময়ের দাবি। না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। গুলজার আহমেদ, এখন সিলেট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে। সকল দেশেই তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনীতির প্রাণশক্তি, যা এরই মধ্যে বিভিন্ন আলোচক বৃন্দ তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন। তরুণ যুব সমাজের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, অপরদিকে যুব সমাজে বিপদগামী হলে দেশের উন্নয়ন সমৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোচক বৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, তরুণ যুবক, প্রিয় ভাই ও বোনেরা, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ ও যুবকদের বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি, আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয়ও না। এটি বিশ্বের প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন অসম্ভব হয়ে পড়বে। আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই। আমি নিজে খুব একটা টেকনিক্যাল লোক নই, তবে আমার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি, তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে আছে বা যতটুকু আমি ধরতে পেরেছি, সেটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি প্রযুক্তির কথা একটু তুলে ধরতে চাই। এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলা যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, রোবোটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিং এর মতন আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবনধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি এগুলোকে রপ্ত করা যায়। প্রযুক্তি দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি, উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে, ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে, সেগুলো এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে, অনেক বড় হচ্ছে। সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আমরা মনে করি আজকের শিশু কিশোররাই আগামী দিনের প্রযুক্তি নির্ভর তারুণ্য। আর আজকের তারুণ্য আর আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। সুতরাং নিজের উন্নতি, পরিবারের উন্নতি সর্বোপরি, দেশ এবং জনগণের উন্নতির জন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় দক্ষ এবং পারদর্শী করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই হবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্য। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.